এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল। সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মোহাম্মদ ইউনূসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে শেখ হাসিনার দিকে মুখ ঘোরালেন। আগে বাসায় টাকা পাঠাতে সপ্তাহ মনে করেন 6,000 7,000 টাকা পাঠাতে 8,000 পাঠাচ্ছি, এখন মনে করেন টাকা পাইনি। সচিবালয়ে পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। দেশ বা প্রবাসে যেখানেই বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সেনাবাহিনী কেন নিষ্ক্রিয় অবস্থায় আছেন? তারা কি বৈদেশিক কোনো চাপে আছেন? বেশ কয়েকদিন আগে ভারতের বিক্রম সিং এর সাথে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার কি ডক্টর ইউনূস থেকে মুখ ফিরিয়ে নেবেন সেনাপ্রধান? এদিকে মন্ত্রণালয় আগুন লাগা নিয়ে চলছে চাঞ্চল্যকর পরিস্থিতি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া আগুন লাগার কারণ সম্পর্কে জানাবো। দর্শক, আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই না টেনে সম্পূর্ণ খবরটি দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর কথা বাড়াবো না, এবার দেখে আসি স্ক্রিনে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে যে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতা আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল। কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে? আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে যেটা খুবই চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। ওই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল। তার চক্রান্ত 1 2 3 অর্থাৎ A B C এভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে সফল করলো, এরপর সব জ্বালা পোড়াও। জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওই ছবিটুকু তো আমরা 2 বোন পেয়েছিলাম, আমরা তো ভোগের জন্য নেইনি, জনগণকে এই সম্পদ দান করেছিলাম। সেই বঙ্গবন্ধু ভবন, স্মৃতি জাদুঘর আগুন যে পোড়ায় একসাথে, ওই লাইনে 9টা বাড়ি পোড়ায়, 4টা মানুষ পড়ে মারা যায়। খালি এখানেই না, সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা। সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মোহাম্মদ ইউনূসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে শেখ হাসিনার দিকে মুখ ঘোরালেন। এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার কারণ আছে। আপনারা নিশ্চয়ই নানাভাবে আলামত বুঝতে পারছেন। আলামতটি হচ্ছে যে সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে আছেন। কিন্তু সেনাবাহিনী চাইলে একজন অপরাধীকে কারো কোনো অনুমতি ছাড়াই গ্রেপ্তার করতে পারেন, গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেন, সেই পাওয়ার নিয়ে আছে। সাধারণ সময় সেনাবাহিনীকে বিভিন্ন কাজে যখন আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নামানো হয়, সে সময় কিন্তু এই পাওয়ারটি থাকে না এবং কোনো না কোনো একজন ম্যাজিস্ট্রেট প্রশাসনের অনুমতি সাপেক্ষে, প্রশাসনের সহায়তা সাপেক্ষেই সেনাবাহিনী অ্যারেস্ট করেন, গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, প্রশাসনকে সহযোগিতা করেন। এখন কিন্তু সহযোগিতা নয়, নিজেরাই বলা যায় আইনি ক্ষমতায়, গ্রেপ্তার অপরাধ প্রতিরোধের ক্ষমতায় আছেন। কিন্তু সেনাবাহিনীকে কিভাবে দেখছেন আপনারা? সারা বাংলাদেশে অপরাধের সয়লাভ। সেনাবাহিনী কি মনে হচ্ছে যে ক্রিয়াশীল আছে? হ্যাঁ, ক্রিয়াশীল আছে, নিয়ম রক্ষার ক্রিয়াশীলতা আছে। তবে ফুল ফেজে যদি ক্রিয়াশীল থাকতো সেনাবাহিনী, তাহলে বাংলাদেশের এই মুহূর্তে যে অপরাধের স্বর্গরাজ্যটা হয়ে আছে সেটি হয়ে থাকতো না, চাঁদাবাজি, দখলবাজি এগুলো হতো না। সেনাবাহিনী খানিকটা নিষ্ক্রিয় অবস্থাতেই আছে, তারা জাস্ট মাঠে আছে, ওয়াচ করছে, দেখছে কি ঘটছে। তবে তারা কোনো বড় ধরনের অপরাধের সন্ধান পেলে কিন্তু সাথে সাথে অ্যাকশনেও যাচ্ছে, বড় ধরনের গুরুতর অপরাধ হতেও দিচ্ছে না, এটি বলতে হবে। সাথে একই সাথে বলতে চাই যে বাহিনী প্রধান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি মোহাম্মদ ইউনূসের সাথে কি সম্পর্কের অবনতি হয়েছে, কিংবা এই সরকারের সাথে এই সম্পর্কের অবনতি হয়েছে? আমি একটি আলামতের কথা বলি। এই সরকারটি যখন গঠিত হলো, ঠিক তার 1.5 মাস পরে, গত সম্ভবত 23 সেপ্টেম্বর, 8 অগাস্ট এই সরকার শপথ গ্রহণ করলো, সরকার গঠন করলো। 23 সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছিলেন যে, কিছু কথা বলেছিলেন, আমি সেগুলো একটু বলি। ঢাকায় তার দপ্তরে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, সেজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান আরো বলেন, আমি তাকে সমর্থন করব, পরিস্থিতি যাই হোক না কেন, যেন তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত। তবে এ সময় ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোরও দেন তিনি।
তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, অর্থাৎ রয়টার্সের সাংবাদিককে বলছেন, তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান সেনাপ্রধান। সাক্ষাৎকার দেওয়ার সময় সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, যেহেতু তার দপ্তরে সাক্ষাৎকার দিচ্ছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠকের কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। তিনি আরো বলেন, আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর ভেতরে অন্যায়ের সঙ্গে জড়ানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। এটুকুই আমাদের দরকার ছিল, আর দরকার নেই। তিনি বলেছেন, তিনি প্রথম তার ভাষাতে 1.5 মাস পরে এসেছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন। এরপরে তো নানা বিতর্ক, নির্বাচন নিয়ে নানা সময়সীমা, এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের মুখ থেকে যেটি শুনবেন সেটাই সময়। সেনাপ্রধান কি বলেছেন সেটি বিষয় নয়, এমনটাও বলেছিলেন। এবং নির্বাচন নিয়ে নানামুখী ডেট, তারিখ ইত্যাদি। এবং সেনাপ্রধান যে বলেছিলেন আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, কিন্তু আমি সাম্প্রতিক সময়ে দেখছি এবং যেটি মনে হচ্ছে, যেটি শুনতে পাচ্ছি, যে সম্পর্ক ভালো সেই সময় ছিল, এখন ভালো নেই। এবং তিনি এই যে সাক্ষাৎকারটিতে বলেছিলেন যে প্রতি সপ্তাহে আমাদের সাথে সাক্ষাৎ হয় এবং আমি প্রত্যেকটা কাজের খেয়াল রাখি। কিন্তু আপনারাও খেয়াল করুন, এটি আমার মুখের কথা না, প্রতি সপ্তাহেও সাক্ষাৎকার এখন হচ্ছে না। লাস্ট সেইভাবে দেশ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক আরো আগে হয়েছে, কিন্তু সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার সর্বশেষ সাক্ষাৎ হয়েছে 1 মাসের বেশি সময়। সেটি অনুষ্ঠানে, বৈঠক হয়নি। কিন্তু অনুষ্ঠান কি? 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে। আজকে যে সময় আমরা কথা বলছি 27 ডিসেম্বর, অর্থাৎ 1 মাসের অধিক হয়ে গেছে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়নি। তাহলে তিনি যে ওই সময় বলেছিলেন যে আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো এবং আমাদের প্রতি সপ্তাহেই সাক্ষাৎ হয়, এখন কেন হচ্ছে না? এই প্রশ্নটি রাখলাম। এবং রাখবার সাথে সাথে কথাও বলতে চাই যে সম্পর্ক এখন খারাপ যাচ্ছে এবং সেনাবাহিনী নানামুখী চাপে কি আছেন, বৈদেশিক চাপে কি আছেন। আপনারা আরেকটি জিনিস জেনেছেন, যদিও বা গণমাধ্যমে আসেনি, কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কোন কোন গণমাধ্যমে এসে থাকতেও পারে ছোট করে, যে সম্প্রতি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন ফরেন অফিস কনসালটেশন সেন্টারের একটি নিয়মিত বাৎসরিক বৈঠকে। সেখানে তিনি প্রথা অনুযায়ী পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, আর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু তিনি যাবার কালে শেষ 1 ঘন্টা কোথায় ছিলেন? তিনি ছিলেন সেনা সদর দপ্তরে এবং সেনা প্রধানের সাথে তিনি বৈঠক করেছেন ঘন্টাব্যাপী। যে বৈঠকে কি আলাপ হয়েছে, অনেকে মন গড়া কথা বলেন, বিভিন্ন এটি বিভিন্ন কিছু, সেটি কিন্তু সেই বৈঠকের মূল বিষয়, কারণ তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছে এবং একান্ত বৈঠক। এখানে সেনা বাহিনীর অন্য কোনো কর্মকর্তা অফিসারও ছিলেন না। কাজে এই কি বৈঠকে কি আলাপ হয়েছে সেটি জানা কিন্তু দুঃসাধ্য। অনেকে আগবাড়িয়ে অনেক কথা বলেন, এখন আমি আগবাড়িয়ে অনেক কথা বলবার চেষ্টা বলি না আমি সাধারণত। তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে এবং আরো বিষয় আছে, ইন্ডিয়া তো আছেই, এছাড়া আরো 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 ইত্যাদি ইত্যাদি। এত বিস্তারিত বলতে হয় না, মুখে একটুকুনো পারতে হয়, এজন্য আর বিস্তারিত বলতে চাই না। তবে সেনাপ্রধান বা সেনাবাহিনীর সাথে এই সরকারের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে এবং সেনাবাহিনীর একটি বড় অংশ বুঝতে পারছে যে শেখ হাসিনা অপরিহার্য। শেখ হাসিনার শাসন ব্যবস্থায় অনেক ভুলভাল ছিল, কিন্তু ভুলভালের পরেও তার বিকল্প নেই বা বিকল্প হতে পারে না। এই জন্য আমি শিরোনামটি যেটি বলতে শুরু করেছিলাম, যে ইউনূসের কাছ থেকে মুখ ফিরিয়ে সেনাবাহিনী বা সেনাপ্রধান কি হাসিনার দিকে মুখ ঘোরালেন। এবং এমনও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে হাসিনাপন্থী বা শেখ হাসিনার নিয়ন্ত্রণের মধ্যে কারো সাথে, শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ ঘটছে কিনা আমি জানি না, কিন্তু কারো সাথে সামরিক বাহিনীর যোগাযোগ হচ্ছে। তো যোগাযোগ যদি হয়ে থাকে বা হচ্ছে, তাহলে কি শেখ হাসিনা তো পদত্যাগ করেননি? তাকে সাবেক প্রধানমন্ত্রী, ভারতও বলছে, আমরাও বলছি সাবেক প্রধানমন্ত্রী তিনি। তাহলে কি শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় নিয়ে যে ভারতে রেখে আসা হয়েছে যথেষ্ট নিরাপত্তা দিয়ে, প্রোটেকশন সহকারে, ঠিক সেই প্রক্রিয়ায় কি ফিরে আনা হবে? এখন ভারত বাংলাদেশ বিষয়টি আবার আসছে 20 জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন এবং শপথ নেবার পরে কি ঘটবে? মার্কিন প্রশাসনের প্রতিটি জায়গায় ভারতীয়দের দ্বারা ভরা। আমি এর আগে একাধিক ভিডিওতে আপনাদের বলেছি। এবং মার্কিন প্রশাসনের তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজিতেও, এমনকি সোশ্যাল মিডিয়া, সব জায়গায় ট্রাম্পের ভারতীয়রা আছেন। তারা কি মার্কিন
প্রেসিডেন্টকে প্রভাবিত করবেন, প্রভাব বিস্তার করবেন, এবং প্রভাবিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট যদি এবং ইন্ডিয়া যদি মিলিয়ে সেনাপ্রধানকে যদি বলেন যে তোমরা যেভাবে শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছ ঠিক সেইভাবে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনো, ফিরিয়ে এনে তিনি যে দায়িত্বে যেভাবে ছিলেন সেটি সঠিক, কারণ তিনি সাংবিধানিকভাবে পদত্যাগ করেননি, তাহলে কি হবে? তাহলে এই যে বর্তমানে যে সরকারে আছেন যারা, তাদের কি হবে? তাদের তো এই যে মাঝখানে যে এই সময়টা শূন্য সময় বলা যায়, জিরো টাইম, কারণ এই সরকারের ভিত্তি নেই, এই সরকার আইনগত কোনো সরকার নয়, এই সরকার সাংবিধানিক সরকার নয়। পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে গতকালকে? এর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ এরা যে মন্ত্রণালয়ে আছে, সেই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্য করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে হাজার শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অলরেডি দেওয়া হয়েছে। এবং আমাদের কাছে সংবাদ আছে যে এই উপদেষ্টাদের পরিবারের অনেক সদস্যদেরকে অলরেডি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতি করে বাংলাদেশের সকল টাকা, বাংলাদেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতি যেন কেউ ধরতে না পারে, এই জন্য সচিবালয়ে আসিফ, নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে তাদের দুর্নীতি যেন জনসম্মুখে না আসে, এটা যেন প্রকাশ না পায়, সেই জন্য এখানের যত নথিপত্র আছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসে তারা যেন এটাকে ট্রেস করতে না পারে, তারা যেন এটাকে বের করতে না পারে, এই জন্য সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আর এই সচিবালয়ে আগুন দেওয়ার ফলে যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে সচিবালয়ে আগুন, মানুষ হত্যা, মানুষ খুন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুট, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গার্মেন্টসে হামলা, গার্মেন্টসে আগুন, এইগুলোর কারণে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেই জন্য বিডিআর এর মধ্যে, সেনাবাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই বিডিআর এর মধ্যে, প্রশাসনের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর অফিসাররা বিশেষ করে ক্ষুব্ধ, বেরি সংক্ষুব্ধ এবং তারা বিদ্রোহী হয়ে উঠছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম আছে, সুনামের সহিত বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। কিন্তু ইনুস যখন অবৈধভাবে আদেশ নির্দেশ দিয়ে এই অন্যায় অবিচারগুলো করাচ্ছে, মানুষকে খুন করাচ্ছে, নির্বিচারে মানুষের উপরে হামলা করাচ্ছে, এই জন্য সেনাবাহিনীর যারা দক্ষ এবং সৎ অফিসার তারা ইনুসের এই অবৈধ আদেশ নির্দেশ মানতে নারাজ। সেই জন্য যে কোনো মুহূর্তে প্রশাসনের, বিডিআর, সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে বিদ্রোহ হতে পারে এবং যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। আমরা শান্তিপ্রিয় সেনাবাহিনীকে আমরা আহ্বান করবো, বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আপনারা ইনুসের কাছ থেকে, সুদখোর মহাজন ইনুস বংদের কাছ থেকে এই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে ক্ষমতা নিতে হবে। আপনাদেরকে ক্ষমতা নিয়ে ইনুসকে হটিয়ে আপনারা এই দেশটাকে রক্ষা করতে হবে। কারণ ইনুসের কাছে, ইনুস হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলা থেকে নিয়ে বাংলাদেশের যেভাবে মানুষের উপরে হামলা করছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে, এটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম মানবাধিকার আর কোনো লঙ্ঘন হয়নি। তারপরে বাংলাদেশ 1971 সালের পর থেকে এই পর্যন্ত যেভাবে এখন এই ইনুসের সুদখোর মহাজন ইনুসের আমলে যেভাবে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এটি একটি বাংলাদেশে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র হওয়ার মতো একটি অবস্থা হয়েছে। তাই বাংলাদেশকে আফগানিস্তানের মতো দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে পাকিস্তানের মতো জঙ্গিবাদের দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকে, আদর্শিক সেনাবাহিনীকে আইন মনে করে এখন এগিয়ে আসতে হবে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করবে, দেশকে রক্ষা করে এই ইনুস বাহিনীকে বাংলাদেশ থেকে পরাজিত। দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এবার কি শেখ হাসিনা ফিরবেন সেনাবাহিনীর হাত ধরে? যেভাবে সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছিলেন ঠিক সেইভাবে ফেরত আসবেন? সেটা সম্ভব হবে কবে, নাকি সম্ভব নয়? দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা পাওয়ার পর হয়তো সেটা সম্ভব হতেও পারে। ট্রাম্প ও মোদির নির্দেশে আবার ক্ষমতায় বসতে পারেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের সাধারণ জনগণ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখতে চান। দর্শক, প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন কোনো আপডেট খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।